বাসর ঘরে ঢোকার ঠিক আগ মুহূর্তে আবির জানতে পারলো যে তার বিয়ে করা বউ একজন বাক প্রতিবন্ধী অর্থাৎ বোবা। সাথে সাথে মাথায় আকাশ ভেঙে পড়লো, তার রক্তশূন্য হলো চেহারা। কবুল বলার পর এই কথা জেনে যে কোনো মানুষই অস্থির হতে বাধ্য। সবারই বিয়ে নিয়ে বাড়তি আগ্রহ, আশা থাকে, কিছু ইচ্ছা থাকে, বিশেষ করে নিজের বউকে নিয়ে। একজন সুন্দরী, গুণী, ভদ্র, সুস্থ, স্বাভাবিক বউ সবারই চাওয়া। অথচ বাসর ঘরে ঢোকার আগে একজন নববিবাহিত স্বামীকে জানানো হচ্ছে যে তার বউ একজন বোবা, অর্থাৎ কথা বলতে অক্ষম। এটা কি আসলে মেনে নেওয়া সম্ভব? অবশ্যই কেউ মেনে নিতে পারবে না। আবিদও নিতে পারল না বিষয়টা, ফেটে পড়ল ক্রোধে, গড়িমসি শুরু করলো বাসর ঘরে যাওয়া নিয়ে। কিন্তু নিজের বাবা মায়ের কড়া নির্দেশে হার মানতে বাধ্য হলো যেন। নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে স্থির হয়ে গেল আবিদ। আজ এই নিজের ঘরটাতে ঢুকতে মন চাচ্ছে না যে। কত আশা ছিল তার, একটা শখের বউ হবে, বাসর রাতে কত গল্প করবে একসাথে, সুন্দর সময় কাটাবে। অথচ তার বউ নাকি বোবা। কথাটা ভাবতেই কপালের রগ ফুলে উঠেছে আবিদের। এমনিতেও তো তার বিয়ে নিয়ে কোনো তাড়া ছিল না, এইভাবে হুট করে জোর করে বিয়ে দিয়ে দিল, তাও আবার একটা বোবা মেয়ের সাথে। কোনো মানে হয়? চারিদিকের কোলাহল থেমে গেছে। বিয়ের আনুষ্ঠানিকতা, সবার হাসি, আনন্দ, ফুলের গন্ধ সব কেমন যেন নিষ্প্রাণ হয়ে এলো আবিদের কাছে। কয়েক মুহূর্ত আগেও যে মানুষটা স্বাভাবিক ছিল, এখন তার ভেতরটা যেন অস্থিরতায় ছটফট করছে। আচ্ছা, এমনটা কেন জানানো হয়নি আগে? কেন তাকে কেউ বলেনি? এইভাবে ধোঁকা খেলো সে। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে যাচ্ছে আবিদের, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার মনে হচ্ছিল যেন সে একটা ফাঁদে পড়ে গেছে, যেন কোনো একটা নাটকের প্রধান চরিত্র। কিন্তু তাকে চিত্রনাট্য জানানো হয়নি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভেতরের আলোচনাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করলো আবিদ। এই মুহূর্তে কি করা উচিত? আবিদের ফুপু রিয়ানা খান পেছন থেকে বললেন, কি হলো, ভেতরে ঢুকছো না কেন? আবিদ ঘাড় ঘুরিয়ে তাকালো, কিন্তু কোনো উত্তর এলো না তার মুখ থেকে। পা একবার সামনে বাড়িয়েও আবার থামিয়ে নিল সে। তার বুকের ভেতর যেন বিশাল এক ঝড় বয়ে যাচ্ছে। সে কি পারবে? একটা বাক প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে তার জীবন কেমন হবে? সে কি মানিয়ে নিতে পারবে, নাকি ভাবতেই কেন যেন গা গুলিয়ে আসছে আবিদের। আকাশ পাতাল ভেবে আস্তে করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সে। দেখতে পেল গোলাপের পাপড়ি দিয়ে সজ্জিত তার বিছানার বাম পাশে পুরো শরীর গুটিয়ে, হাঁটুতে মাথা মুঠো করে ঘোমটা টানা এক রমণী বসে আছে। লাল টকটকে শাড়ির পুরো আঁচলে ঢাকা মুখটা দেখতে পেল না আবিদ। শুধু বুঝতে পারলো বেশ ভয় নিয়েই নিজেকে গুটিয়ে রেখেছে মেয়েটা। হাত মুঠো করলো আবিদ, চোয়াল শক্ত হলো মুহূর্তেই। কেন যেন একটুও মায়া কাজ করলো না, বরং রাগ হলো প্রচুর। বিনা কারণে ক্ষোভ প্রকাশ করতে ইচ্ছে করলো অবলা মেয়েটার উপরে। কারণ সে যে নিজের ভেতরকার রাগটা এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি। নিজের বাবা আসাদুল খানের সুস্থতা এবং মা সুমাইয়ার কড়া নির্দেশে। দরজা লাগিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল আবিদ। ঘরের ভেতরের হালকা সুগন্ধিও যেন তার মেজাজ খারাপ করে দিচ্ছে। সবকিছু এত সুন্দর সাজানো, অথচ তার মনে হচ্ছে সে এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে আটকে গেছে। বিছানার বাম পাশে বসে থাকা মেয়েটার দিকে একবারও তাকাতে ইচ্ছে করলো না তার। সে কি এই মেয়েটার জন্য এত স্বপ্ন দেখেছিল? কত শখ ছিল তার বউয়ের সঙ্গে গল্প করবে, হাসবে, নতুন জীবনের রঙিন মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করবে। অথচ এখন মেয়েটা তো কথাই বলতে পারে না। আবিদের আরও বেশি চোয়াল শক্ত হলো, ভেতর থেকে একরকম ঘৃণা কাজ করতে লাগলো। তার নিজের প্রতি, পরিবারের প্রতি, এমনকি ঘোমটার আড়ালে থাকা ওই মেয়েটারও প্রতি। কোনো কিছু না বলে সে বিছানার ডান পাশে গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। একটুও পাত্তা দিল না নতুন বউটাকে। মনে হলো এই বোবা মেয়েটার জন্য তার জীবনের আনন্দ, প্রত্যাশা সব শেষ হয়ে গেছে। কিন্তু একটা বিষয় খেয়াল করলো সে, ঘরের নিস্তব্ধতা। একটা শব্দও নেই, কোনো অভিযোগ নেই, কোনো কান্না নেই, কোনো প্রতিক্রিয়াও নেই। এই নীরবতা কেন জানি আরও বেশি অস্বস্তি তৈরি করলো আবিদের মনে। পাশ ফিরে তাকালো বামে, মেয়েটা এখনও একইভাবে বসে আছে। ঢোক গিলল আবিদ, নিজেকে জানোয়ার মনে হচ্ছে তার। কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে যথাসম্ভব স্বাভাবিক কণ্ঠে মেয়েটার উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দিল, এই মেয়ে, নাম কি তোমার? ঘোমটার আড়ালে থাকা মেয়েটার কাতর নয়নে মাথা হালকা ঘুরিয়ে তাকালো নিজের স্বামীর দিকে। মানুষটাকে সেই ছবিতে একবার দেখেছে সে, তারপর আর দেখেনি। কিন্তু লোকটা কি ভুলে গেল যে তার বউ কথা বলতে পারে না? নিজের কাছে নিজেই বিরক্ত হলো আবিদ। সে আসলে পাগল হয়ে গেছে। একটা বোবা মেয়েকে নাম জিজ্ঞেস করছে, কমন সেন্সটুকুও শেষ। চোখ বন্ধ করে আবারও নিজেকে ধাতস্থ করলো আবিদ। এরপর শোয়া থেকে উঠে বসে পড়ল, ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি, ভুলে গিয়েছিলাম, বাট তোমার নাম জানি আমি। ওই কি যেন একটা, ওয়েট, এখনই মনে করছি। শুনেছি আমি, এক্ষুনি মনে পড়বে বলেই ভাবতে ব্যস্ত হলো আবিদ। সে আসলে বিয়ে পড়ানোর সময় শুনেছে,
কিন্তু মনে রাখতে পারেনি। আবিদকে এমন আমতা আমতা করতে দেখে মুচকি হাসলো মেয়েটা। স্বামীর অপারগতা ধরতে পেরে নিজের ডান হাতে মুচড়ে থাকা ছোট একটা কাগজ বাড়িয়ে দিল আবিদের দিকে। আবিদ প্রথমে না বুঝলেও কাগজ দেখে দ্রুত খুলল ভাঁজটা। দেখলো খুব সুন্দর করে যত্নে গোটা গোটা অক্ষরে লেখা মেহেক নাম আমার। অবাক হলো আবিদ, সাথে লজ্জাও পেল। মেয়েটা নিজের নাম জানানোর জন্য এইভাবে চিরকুটে নামও লিখে এনেছে। পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে। তার মানে সে কি জানতো যে আবিদ তার নাম মনে রাখতে অক্ষম হবে, নাকি স্বামীকে খুশি করতেই? আবিদ অবাক হলেও তেমন কিছু বলল না, শুধু কাগজটা হাতে মুঠো করে মেঝেতে ছুঁড়ে দিয়ে বলল, মেহেক, ভালো নাম। মেহেক কোনো প্রতিক্রিয়া দেখালো না। আবিদ এবার বলতে শুরু করলো, শোনো মেহেক, একটা কথা বলে রাখি। বিয়ের আগে আমায় তোমার সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়নি। তুমি বোবা তা আমি একটু আগেই জেনেছি। বিয়ের পর বলা হয়েছে আমাকে। তাই বলা যায় আমার সাথে প্রতারণা করা হয়েছে, বুঝলে? তাই তুমি আমায় নিজের স্বামী ভেবো না। আমি জানি না আমার কি করা উচিত, বাট সত্যি বলতে আই অ্যাম নট স্যাটিসফাই উইথ দিস ম্যারেজ অব রিলেশন। আশা করি বুঝতে পেরেছো। আমার কাছে স্ত্রীর অধিকার আশা করো না প্লিজ। তুমি কথা বলতে পারো না, ইটস নট আ প্রবলেম। আমি অমন চিপ মাইন্ডের না। তুমি গ্রামের মেয়ে, তাও সমস্যা নেই। বাট আমাকে ধোকা দেয়া হয়েছে, সো বুঝতেই পারছো। যাই হোক, তুমি চাইলে এই বিছানাতেই ঘুমোতে পারো। আই ক্যান কন্ট্রোল এভরিথিং। আর অস্বস্তি বোধ করলে সোফা আছে, গট ইট। নিজের মতো করে থাকো, আমার কাছে কোনো সিম্পাথি আশা করবে না। গুড নাইট। বলে ধপাস করে ওপাশ ফিরে শুয়ে পড়ল আবিদ। নিষ্ঠুরতার পরিচয় দিল সে। স্ত্রীর লাল রঙা ঘোমটাটা সরিয়ে তার মুখটাও দেখল না। যদি একটিবার সে নিজের বউয়ের মুখটা দেখত, তবে হয়তো দেখতে পেত বোবা হলেও মেহেক নামক মেয়েটার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আখি জোড়া ঠিক কতটা মায়াময়, কতটা সুন্দর, আর সেই আখিতে বেদনার অশ্রু কতটা মারাত্মক। পরদিন সকালটা যেন আগের রাতের ভারী নীরবতারই এক প্রশান্ত অথচ শুষ্ক অবিশেষ্টাংশ। আবিদের ঘুম ভাঙল জানালা দিয়ে আসা সূর্যের উজ্জ্বল আলো ঝলকানিতে। চোখ কসলাতে কসলাতে উঠে বলল সে। কপালের মাঝখানে ভাঁজ পড়ল এক মুহূর্তের জন্য। মনে করতে পারছিল না কোথায় আছে। তারপর হঠাৎ করে রাতের সব ঘটনা তার মনে পড়ল। বিছানায় তার পাশটা একেবারে পরিপাটি, যেন কেউ শুয়েই ছিল না সেখানে। ফুলের পাপড়ি ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। চোখ সরিয়ে নিল আবিদ। মেহেক কোথায়? সে কি সোফায় ঘুমিয়েছে নাকি মেঝেতে? তার চোখ এবার সোফার দিকে গেল। সেখানে কেউ নেই। ভ্রু কুঁচকালো আবিদ। মেয়েটা কোথায় গেল? পা টিপে টিপে দরজা খুলে বাইরে তাকালো আবিদ। দেখলো দরজার সামনে এক কোণে বসে আছে মেহেক। সে তার নরম হাতের আঙুল দিয়ে বড় কলসির গায়ে অযথায় আঁকিবুকি করছে। তার সাদা কপালে একগুচ্ছ চুল লুটিয়ে পড়েছে। পরনের লাল শাড়ির আঁচল তার ছোট ছোট আঙুলের ফাঁকে খেলা করছে। আবিদের উপস্থিতি টের পেয়ে মেহেক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওপাশ ফিরে থাকায় আবিদ তখনও তাকে দেখেনি। সে কিছু বলার আগেই খোলা চুল পাশে সরিয়ে আবিদের দিকে মুখ ফেরালো মেহেক। সাথে সাথে থমকে গেল আবিদ। গলায় আসা কথাটা আটকে গেল। আবিদের দৃষ্টি স্থির হয়ে গেল। গত রাতে মুখ না দেখেই কঠিন কথা বলেছিল সে। কিন্তু এখন মেহেক যখন ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো, সময় যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। আলো মেখে থাকা সকালের মিষ্টি হাওয়ায় মেহেকের চুলগুলো একটু উড়ছে। ঘোমটা সরিয়ে ফেলার পর তার মায়াবী মুখটা পুরোপুরি স্পষ্ট হলো আবিদের চোখের সামনে। ঠোঁট দুটো হালকা লালচে, যেন কেউ রং ছুঁয়ে দিয়েছে নিপুণ হাতে। গাল দুটো একটু ফ্যাকাশে, তবুও যেন স্লান সৌন্দর্য নয়, বরং আরও কোমল লাগছে তাকে। কিন্তু যা সবচেয়ে বেশি আবিদকে স্তব্ধ করে দিল তা হলো তার চোখ। গভীর, প্রশান্ত, অথচ অসম্ভব মায়াবী, যেন ভেতরে কত শত গল্প জমা আছে। অথচ ভাষাহীন বলে সে তা বলে উঠতে পারে না। যেন চোখের ভাষায় কোনো কিছু বলে ফেলতে চায়, আবার চেপে রাখে। আবিদ গলায় জমে থাকা কথাটা গিলল। বুকের ভেতরে কোথাও যেন ধাক্কা খেলো অনুভূতিগুলো। এটা কি হলো? এই মেয়েটা এত সুন্দর, সে বোবা? তাই কি মনে হয়েছিল স্নান হবে তার সব? কিন্তু সৌন্দর্য তো কণ্ঠের উপরে নির্ভর করে না। আবিদ এই প্রথমবার কোনো মেয়ের দিকে ভালো করে তাকালো। শুধু তাকানো নয়, দেখলো, আর তারপরই একটা অদ্ভুত অনুভূতি বুকে খোঁচা দিল। কাল রাতে সে একবারও মেয়েটার মুখটা দেখেনি, হয়তো ইচ্ছে করেই দেখেনি, নিজের বিরক্তি ধরে রাখার জন্য। কিন্তু আজ সকালে স্নান আলোয় এই নীরবতার আবহে মেহেকের মুখটা যেন কোথাও একটা আঘাত করলো তাকে। একটা শ্বাস নিয়ে আবিদ নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। চোখ সরিয়ে নিল। সে কি করছিল? মেয়েটার প্রতি তার মুগ্ধ হওয়া কি উচিত? সে তো গ্রহণ করেনি মেয়েটাকে, নাকি এটা অন্য কিছু? মেহেক সকালে উঠে গোসল করে আবারও লাল রঙা একটা শাড়ি পরেছে। আবিদ তার দিকে তাকিয়ে থাকলেও চোখ তুলে তাকালো না মেহেক। আবিদ ঠোঁট চেপে ধরলো। মেয়েটা দেখে কেন জানি মনে হলো সারা রাত হয়তো ঘুমোয়নি সে। চোখের নিচে এক ধরনের অদ্ভুত ক্লান্তি, অথচ মুখে কোনো অভিযোগের ছাপ নেই। কষ্ট পেয়েছে কিনা বোঝার উপায় নেই, নাকি বোঝাতে চাচ্ছে না।
কেন যেন একটা অপরাধ বোধ কাজ করলো আবিদের ভেতর। মেয়েটাকে সে কাল রাতে পাত্তা দেয়নি, অথচ সে বিন্দু মাত্র উচ্চবাচ্য করেনি, শুধু নিশ্চুপ থেকেছে। অবশ্য কিছু বলবেই বা কি করে? এই নীরবতা আজকের সকালের মিষ্টি বাতাসের মতোই প্রশান্ত, অথচ কোথাও যেন এক অদৃশ্য ব্যথার ভার বয়ে বেড়াচ্ছে। আবিদ গলা খাকারি দিল, যেন নিজের অস্বস্তি লুকোতে চায়। কি করছো এখানে? মেহেক ধীরে ধীরে মাথা তুলল। তার গভীর চোখ জোড়া একবার আবিদের দিকে তাকিয়েই আবার নিচু হয়ে গেল। কিছু বলার সুযোগ তো তার নেই, তবুও চোখের ভাষায় কি যেন বলার চেষ্টা করলো। আবিদ এক পা এগিয়ে এসে বলল, সারা রাত এখানে ছিলে? মেহেক চোখ নামিয়ে রাখলো, হালকা করে উপর নিচে মাথা দোলালো। আবিদের হঠাৎ মনে হলো, যদি এই মেয়েটা কথা বলতে পারতো, তাহলে কি কাল রাতে কেঁদে কেঁদে তাকে বোঝানোর চেষ্টা করত, তার কষ্টের কথা বলতো, নাকি আজ সকালে অভিমানী স্বরে উত্তর দিত, হ্যাঁ আমি সারা রাত এখানেই ছিলাম, আপনার দেওয়া কথা রেখেছি। মেহেক এবার পাশ কাটিয়ে চলে যেতে চাইলো। আবিদ তখনও দাঁড়িয়ে। কোনো এক অজানা অনুভূতি তার মনের দরজায় কড়া নাড়ছে। সে জানে না এটা দুঃখ নাকি অপরাধবোধ নাকি অন্য কিছু। যাই হোক, আপাতত তা পাত্তা দিচ্ছে না সে। মেহেকের প্রস্থানের আগেই সেখানে উপস্থিত হলো তার মামাতো বোন জান্নাতি। বয়সে ছোট, শিক্ষিত, মার্জিত। আর মেহেককে সাইন ল্যাঙ্গুয়েজ সেই ভালো করে শিখিয়েছে। মেহেক গ্রামের মেয়ে। সে যেন জান্নাতিকে এখানে দেখে খুশি হলো, তাই তাকে ইশারায় বসতে বলে একটু ফ্রেশ হতে বাথরুমে গেল। যাওয়ার আগে অমায়িক হেসে অভিবাদন জানালো। আবিদ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে বিষয়টা পরখ করে জান্নাতিকে দেখে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তোমার বোন কি ছোট থেকেই জন্মগত বোবা? জান্নাতি অস্বস্তি বোধ করলো, মিনমিন করে বলল, জি ভাইয়া। আবিদ ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আচ্ছা, কথা বোঝে কিভাবে? জান্নাতি সাথে সাথে মাথা নেড়ে বলল, ভাইয়া ও শুধু বোবা, কানে তো শুনতে পায়। ও আপনার কথা বুঝতে পারবে, শুধু বলতে পারবে না। প্রবলেম হলো একটাই যে আপনাকে ওর কথা বুঝে নিতে হবে নিজে থেকে। আবিদ ভাবুক হয়ে বলল, সাইন ল্যাঙ্গুয়েজ জানে? জান্নাতি মাথা নেড়ে জানায়, জি জানে। সন্ধেবেলা মায়ের ঘরে হাজির হলো আবিদ। সুমাইয়া খান নিজের ছেলের প্রতি বিশ্বাস রেখেছিলেন, ভেবেছিলেন হয়তো ছেলেরা সব মেনে নেবে, অথচ কিছুই হলো না তেমন। তুমি কেন আমার জীবনটা এইভাবে শেষ করলে মা? আবিদের কথায় অবাক না হয়ে পারলেন না সুমাইয়া খান। শাড়ির আঁচল টেনে নিয়ে চোখের চশমা ঠেলে বললেন, এ তুই কি বলছিস আবিদ? আমি তোর জীবন নষ্ট করেছি? আবিদ নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, অবশ্যই করেছো। একটা প্রতিবন্ধী মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিলে মা। কেন বলো তো এভাবে ঠকালে? তোমার উপরে দৃঢ় বিশ্বাস ছিল, তাই পাত্রী না দেখে ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজি হয়েছিলাম এই বিয়েতে। অথচ শেষে কিনা এইভাবে ঠকে গেলাম। বিয়ের আগে এত বড় কথাটা বলনি কেন? তুমি এই কাজ করে কি শান্তি পেলে? ওই মেয়ের সাথে আমি সংসার করব কিভাবে? সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করব আমি? সারা জীবন ইশারায় কথা বলবো? বিশ্বাস করো মা, সহ্য হচ্ছে না আমার। সুমাইয়া খান অনুভূতি শূন্য চোখে নিজের ছেলের দিকে তাকালেন। না ভঙ্গিতে মাথা নেড়ে আঁতকে উঠে বললেন, এসব কথা বলিস না আবিদ, আল্লাহর গজব পড়বে। অমানুষের মতো আচরণ করিস না। তুই আমার ছেলে হয়ে এই কথা বলতে পারিস না। মেয়েটা অনেক ভালো। একটা মানুষের সব দিক ভালো হয় না, একটা না একটা দুর্বলতা সবার মধ্যেই থাকে। আর তুই কি তকদিরে বিশ্বাস করিস না? হ্যাঁ, তুই যেটা করছিস সেটা নিঃসন্দেহে মহান কাজ। অনেক মানবিকতার কাজ করেছিস তুই। সমাজ যাকে দূরে ঠেলে দেয় তুই তাকে বিয়ে করেছিস। এটা তো পুণ্যের কাজ আবিদ। আবিদ বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল। মুখ কুঁচকে বলল, এই পুণ্যের মহান কাজটা আমাকেই করতে হলো? আর কেউ ছিল না? মেয়েটা এতিম আবিদ। ওর মা জন্মের সময় মারা গেছে। ছোট থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করে বেড়ে উঠেছে মেয়েটা। ওর বাবা মদ খেয়ে নেশা করে বাড়িতে পড়ে থাকে। আর মেহেকের মা তোর বাবা দুঃসম্পর্কের মামাতো বোনের মেয়ে। গ্রামে যখন গিয়েছিলাম তখন মেয়েটাকে দেখে খুব মায়া হয়েছিল আমার। এত সুন্দর গুণী একটা মেয়েকে তো এইভাবে গোবরে ফেলে আসতে পারি না আমি। সুমাইয়া খানের কণ্ঠটা ভেঙে গেল শেষে এসে, চোখে মুখে ক্লান্তি, কিন্তু দৃঢ়তা অটুট। তিনি আবার বললেন, এবার একটু নরম সুরে, আবিদ তুই যেটা প্রতিবন্ধকতা ভাবছিস ওটাই তো মেয়েটার সবচেয়ে বড় শক্তি। এত কিছুর পরেও মেয়েটা নিজের আত্মমর্যাদা ধরে রেখেছে, মাথা নিচু করেনি। আর তুই ওকে এক রাতে বিচার করে ফেললি? শুধু মুখে না বললেই কি সে অনুভব করতে পারে না, ভালোবাসতে পারে না? ওর কি অনুভূতি নেই? আবিদ দাঁড়িয়ে রইল নিস্তব্ধ হয়ে। মা যা বলছেন সবকিছু সে শোনে, কিন্তু নিজের ভেতরের যুদ্ধটা থামাতে পারছে না। সে হঠাৎ বলে ফেলল, মা ভালোবাসা কি ভাষার প্রয়োজনে পড়ে না? সুমাইয়া খান হেসে ফেললেন। তারপর শান্ত গলায় বললেন, ভালোবাসা যদি কেবল মুখের বলার জিনিস হতো, তাহলে তো অন্ধ মানুষটা কাউকে ভালোবাসতে পারতো না, বোবা মানুষটা কাউকে আপন ভাবতে পারতো না। ভালোবাসা অনুভবের বিষয়, দেখার বা শোনার বিষয় না। আমার থেকে তোর এসব ভালো জানার কথা। এই প্রজন্মের ছেলে হয়ে তোকে এখন এসব শেখাতে হবে আমায়?
আবিদ যেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। মায়ের এই কথার পর তার ভেতরের ক্ষোভ কিছুটা হলেও ধাক্কা খেলো। তবুও সে নিজের যুক্তি ছাড়ল না। তুমি আমাকে মিথ্যে বলেছো মা, সেটা কি ঠিক? সুমাইয়া খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোকে জানালে তুই রাজি হতিস না। আর আমি জানতাম সময় হলে সব নিজেই বুঝে নিবি। একটু সময় দে নিজেকে আর ওই মেয়েটাকেও, তারপর যা ইচ্ছা করিস। তবুও ওকে দয়া নয়, একটু সম্মান দিয়ে দেখ, দেখবি তোর চোখ নিজেই বদলে যাবে। আবিদ এবার আর কোনো উত্তর দিল না, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু মাথার ভেতরে ঘুরছিল মায়ের বলা শেষ কথাগুলো, সম্মান দিয়ে দেখ, তোর চোখ নিজেই বদলে যাবে। অথচ এদিকে হয়তো কেউ টেরও পেল না যে এতক্ষণের মা ছেলের কথোপকথন পর্দার আড়াল থেকে মেহেক শুনে ফেলেছে। খুব কষ্টে আটকে রেখেছে চোখের অশ্রু, পর্দা খামচে ধরে ঠোঁট কামড়ে খানিক ফুপিয়ে উঠল মেয়েটা। হয়তো বোবা না হলে চিৎকার করে কাঁদতো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, সময়ের সাথে সাথে তিনি মানুষের কল্যাণের জন্য সবকিছু ঘটিয়ে দেন প্রাকৃতিকভাবে। হয়তো আবিদের ক্ষেত্রেও তাই ঘটবে। কিছুদিন পর ঘটনাটা দুপুরের। ঘরে নীরবতা, আবিদ একা বসে আছে ডাইনিং টেবিলে। সুমাইয়া খান এবং আসাদুল খান কোনো এক কাজে বাইরে গেছেন। রান্নাঘর থেকে টু শব্দও নেই, আবিদ নিজেও জানে না আছে কি খাবে। হঠাৎ এক ধরনের মিষ্টি ঘ্রাণ নাকে এলো, চোখ তুলে তাকাতেই দেখলো মেহেক রান্নাঘর থেকে ধীরে ধীরে হেঁটে আসছে। হাতে ধরা একটা ট্রেতে তাতে রাখা ধোয়া ওঠা খিচুড়ি, ডিম ভাজি আর এক গ্লাস পানি। আবিদ অবাক হয়ে চেয়ে রইল, মেয়েটা কি তাহলে আজ রান্না করেছে? অথচ কোনো শব্দই হয়নি, ভেবেছিল না খেয়ে থাকতে হবে। আর এই মেয়ে কিভাবে জানলো যে তার খিচুড়ি পছন্দ? মেহেক চুপচাপ এসে খাবার নামিয়ে গেল, তারপর একটা ছোট খাতা এগিয়ে দিল আবিদের দিকে। আবিদ ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে খাতাটা খুলে দেখল। সেখানে বাসরাতে পাওয়া ছোট চিরকুটের মতো একই হাতের লেখায় গুটি গুটি অক্ষরে লেখা, আপনার পছন্দ না হলে বলবেন, পরের বার ভালোভাবে করব। আজ আমি চেষ্টা করেছি, শুধু খিচুড়ি আগে রান্না করা হয়নি তো। এক লাইন লেখা, কিন্তু তাতে এত যত্ন, এত আন্তরিকতা, যেন গোটা পৃষ্ঠা জুড়ে একরাশ ভালোবাসা ছড়িয়ে আছে। আবিদের বুকের ভেতর যেন কিছু একটা শীতল স্রোত বয়ে গেল। সে প্রথমবারের মতো মন দিয়ে খাবারের দিকে তাকালো। তারপর খেতে শুরু করলো। খিচুড়ি এক চামচ মুখে দিয়ে চমকে উঠল আবিদ। আবিষ্কার করলো মেয়েটা অসাধারণ রান্না করে। এতদিন সে এসব খেয়ালই করেনি। মেহেক এখনো দাঁড়িয়ে মাথা নিচু করে পায়ে নখ দিয়ে মেঝে খুঁড়ছে নীরবে। আবিদ চামচ রেখে হঠাৎ বলে উঠল, তুমি খুব ভালো রান্না করো, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মেহেক চমকে তাকালো, তার চোখে বিস্ময়, মুখে হাসি ফোটার চেষ্টা, কিন্তু ঠোঁট নড়ে না। শুধু চোখ দুটো চিকচিক করে ওঠে। সেগুলো দেখে আবিদের মনে হয় তার হৃদয় যেন একটু একটু করে রঙিন হচ্ছে। সে প্রথমবারের মতো মেহেকের মুখের দিকে ভালো করে তাকায়। মায়াবী সেই মুখ, চুপচাপ দাঁড়িয়ে থাকা চোখ জোড়া, যেন হাজারটা না বলা কথা বলছে। আবিদ বুঝে যায় ভাষা মুখ থেকে নয়, অনুভব থেকে আসে। সে আর কিছু বলে না, শুধু মাথা নেড়ে মেহেককে বসতে ইশারা করে। এই প্রথমবার তারা একসাথে বসে একে টেবিলে খায়। কেটে গেল 2 দিন। এই দুদিনে মেহেকের সাথে একবারও ভালো করে কথা বলেনি আবিদ। মেহেকও চুপচাপ নিজের দায়িত্ব পালন করে গেল। তবে আবিদের সাথে সখ্যতা করতে না পারলেও সে মন জয় করে ফেলেছে বাড়ির সকলের। সুমাইয়া খানের পছন্দের হওয়ায় শাশুড়ির কাছেও বেশ আদর পায় মেহেক। কথা না বলেই যে পড়ে ফেলেছে বাড়ির প্রত্যেকটা মানুষের মন। শুধু অক্ষম হয়েছে নিজের স্বামীর ক্ষেত্রে। বাসর রাতে বলা কথাগুলো মেহেক এখনো ভোলেনি। খুব কষ্ট পেয়েছিল সেদিন, ভেবেছিল সারাটা জীবন পরিবার পরিজনের কাছে অবহেলিত হয়ে হয়তো সে এবার সুখের মুখ দেখতে পারবে। কিন্তু কপালে তাও জুটল না। তবুও সে কোনো অভিযোগ করল না। কিন্তু বাড়ি থেকে বিয়ের মৌসুম কেটে যাওয়া মাত্রই হঠাৎ করে প্রচণ্ড জ্বরের তোপে কাহিল হলো আবিদ। দুর্ভাগ্যবশত সেই দিনের সকালে গ্রামের দিকে যান সুমাইয়া খান এবং আসাদুল খান। বাড়িতে একা থেকে যায় আবিদ এবং মেহেক। বিষয়টা নিয়ে আবিদ খুবই অসন্তুষ্ট হয়। তাই জ্বরের তোপে নিজের দুর্বল অবস্থাটা যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখে। বুঝতে দেয় না মেহেককে। কিন্তু রাতে খাবার খাওয়ার সময় নিজের স্বামীর দুর্বল মুখখানা দেখে একটু আধটু বুঝতে পেরে যায় মেহেক। বুঝে যায় উনি হয়তো অসুস্থ। কিন্তু ভয়ে কোনো প্রতিক্রিয়া দেন না। ভাত বেড়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। গত 2-3 দিনের মতো আজও আবিদ কোনো কথাবার্তা ছাড়াই বিছানায় শুয়ে পড়ে। আর শোয়ার আগে একটা বালিশ সোফায় রেখে যায়। মেহেক ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয়। চুল খোপা করে এগিয়ে সোফাতে বালিশ আর পাতলা কম্বল দেখে বুঝে যায় যে আবিদ তাকে সোফাতে শুতে বলেছে। সেদিন সারা রাত বাইরে কাটালেও আজ মেহেক নিজের দুর্বল শরীর নিয়ে সোফাতেই গায়ে এলিয়ে দেয়। বালিশে মাথা রাখার আগে এক পলক দেখে নেয় আবিদকে। লোকটা কি খুব অসুস্থ, ওপাশ ফিরে রয়েছে বলে বুঝতেও পারছে না সে। শুধু অনুমান করলো আবিদ মোটেই ভালো নেই। মাথায় অজস্র চিন্তা নিয়ে চোখ বুজল মেহেক। মাঝরাত, চারপাশ নিস্তব্ধ।
ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে শুধু জানান দিচ্ছে সময় থেমে নেই। মেহেক যখন গভীর ঘুম তখন হঠাৎই একটা অস্পষ্ট গোঙানির শব্দে চমকে উঠে বসে সে। প্রথমে বুঝতে পারে না কোথা থেকে আসছে শব্দটা, কিন্তু পর মুহূর্তে স্পষ্ট হয়ে ওঠে আবিদ। তাড়াতাড়ি উঠে পড়ে মেহেক, অন্ধকারে খুঁজে আলো জ্বালায় না, শুধু মোবাইলের টর্চ জ্বালিয়ে এগিয়ে যায় বিছানার দিকে। আবিদ কাঁপছে, সারা শরীর যেন আগুন হয়ে আছে। কপাল ছুঁয়ে দেখে জ্বরে পুড়ছে পুরো শরীর। চোখ বন্ধ, তবু মুখে অস্বস্তি আর ব্যথার ছাপ স্পষ্ট। মেহেক এক মুহূর্তও দেরি করে না, আলমারি থেকে ওষুধ বের করে আনে। ধীর গতিতে নিচে গিয়ে ফ্রিজ থেকে বরফ আর এক পাত্র ঠান্ডা পানি নিয়ে আসে। নিজের ব্যবহারের পাতলা তোয়ালেটা ভিজিয়ে এনে আবিদের কপালে রাখে। আবিদ কিছু জানে না, ঘোরের মধ্যে শুধু কষ্টে কুঁকড়ে থাকে। মাঝে মাঝে অস্পষ্ট কিছু শব্দ বের হয় ঠোঁট থেকে। বোঝা যায় জ্বরে হালকা প্রলাপও শুরু হয়ে গেছে। মেহেক নিঃশব্দে পাশে বসে থাকে, কখনো কপালে তোয়ালে চেপে ধরে, কখনো শরীরের তাপমাত্রা কমানোর চেষ্টায় বুক আর হাতে ঠান্ডা পানির ছোঁয়া দেয়। একবার হালকা প্রলাপে আবিদ বলে ফেলে, মা, মা, ওষুধ দাও, গা পুড়ছে গরমে। মেহেকের বুকটা হঠাৎই মোচড় দিয়ে ওঠে। এই প্রথম হয়তো আবিদকে এতটা অসহায় লাগছে ওর। এই মানুষটাই তো তাকে একরাশ অবহেলা আর নিরাশক্তি দিয়ে রেখেছে এখন পর্যন্ত। তবুও আজ এমন অবস্থায় তাকে একা ফেলে রাখা কি সম্ভব? রাত কেটে যায় ধীরে ধীরে। মেহেক বিছানা থেকে ওঠে না একবারও। কখনো পানির পাত্রে বরফ বদলায়, কখনো আবিদের ঠোঁটে পানি ছুঁইয়ে দেয়, আবার কখনো চেয়ে থাকে মুগ্ধতায়। নিজের ক্লান্ত শরীর আর ঝিম ধরে আসা চোখ দুটো উপেক্ষা করে। সে যেন একটা প্রতিজ্ঞা করে বসে, এই মানুষটাকে কিছুতে কষ্ট পেতে দেবে না। ভোরবেলা হালকা আলো ফুটতে শুরু করে। আবিদের জ্বর যেন কিছুটা কমেছে, মুখের কষ্টের রেখা হালকা, নিঃশ্বাস ধীর গভীর। আর মেহেক মাথা নিচু করে সোজা বসে আছে বিছানার পাশে, হাতটা তখনও আবিদের কপালে, আর নিজের চোখ দুটো বন্ধ। ভোরের আলো পুরোপুরি ঘরে ঢুকে পড়ে, জানালার পর্দা নড়ে উঠেছে হালকা বাতাসে। পাখিরা ডেকে উঠছে একে একে। আবির ধীরে ধীরে চোখ মেলে, চোখের পাতায় যেন শত শত কাচের টুকরো। খুলতেই কষ্ট, শরীরটা এখনো ক্লান্ত দুর্বল, মাথা ব্যথায় ঝিম ধরে আছে। চোখ পুরো খুলতেই প্রথম যে দৃশ্যটা ধরা পড়ে, একজন মানুষ বসে আছে বিছানার পাশে। মাথা সামনের দিকে হেলে পড়েছে, হয়তো ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে। আবিদ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে ওর দিকে। কিছুক্ষণ পর আবিদ বুঝতে পারে সে মেহেক। চোখ সরাতে পারে না তার ওপর থেকে। এক হাত আবিদের কপালে রাখা, আর এক হাতে ঠান্ডা হয়ে যাওয়া ভেজা তোয়ালে। চুলগুলো এলোমেলো, চোখের নিচে ক্লান্তির কালি, কিন্তু তবুও মুখে একরকম কোমল প্রশান্তি। গতকাল রাতে ঝাপসা স্মৃতিগুলো একে একে ভেসে ওঠে মনে। জ্বরের ঘোরে ঘোঙানো ঠোঁটে ঠান্ডা পানির ছোঁয়া, ঠান্ডা তোয়ালেটার পরশ, সবই ছিল মেহেকের। এই মেয়েটা, যাকে সে নিজের জীবনের অংশ বলেই মানতে পারেনি এখনো। সে সারা রাত জেগে থেকেছে শুধু তার জন্য। আবির চোখ বন্ধ করে আবার খোলে। এবার সে বুঝতে পারে মেহেক শুধু দায়িত্ব পালন করছে না, এই চুপচাপ মেয়েটার চোখে কেমন যেন এক অপার্থিব দরদ। ঠিক তখনই মেহেকের চোখ খুলে যায়। চোখের পাতা ভারী, ক্লান্ত, কিন্তু তবু কমল। আবিদের সঙ্গে চোখাচোখি হয় তার, কিছু বলে না সে, শুধু চেয়ে থাকে সেই চোখের গভীরে। ক্লান্তি অথচ উদ্বেগ, আতঙ্ক অথচ প্রশান্তি। মেহেকের ঘুমের রেশ কেটে গেলে সে চমকে উঠে বসে পড়ে মেঝেতে। ডাগর ডাগর চোখ মেলে তাকিয়ে থাকে আবিদের দিকে, মূলত অজুহাত দেয়ার মতো, হয়তো কিছু খুঁজতে ব্যস্ত। আবিদও কিছু একটা বলার মতো করে ঠোঁট নাড়ায়, কিন্তু শব্দ বেরোয় না। শুধু ধীরে ধীরে ফিসফিস করে বলে, তুমি সারা রাত।